ওয়েলকাম টু টুডে সেশন। আমরা প্রিভিয়াস লেকচারে স্ট্যাটর নিয়ে পড়তেছিলাম। আমরা আজকে রোটর নিয়ে স্টার্ট করব। রোটর রোটর ছিল অ্যাকচুয়ালি আমাদের যেটা একটা রোটেশনাল পার্ট, যেটা অ্যাকচুয়ালি রোটেট করাতে পারে। আমরা ইন্ট্রোডাকশনের সময় বলেছিলাম যে অ্যাকচুয়ালি প্রাইম মুভার দিয়ে রোটেটটাকে রোটেট করানো হয়, ডিসি সাপ্লাই দিয়ে এটাকে এটার ওয়াইন্ডিং এ ডিসি সাপ্লাই দিয়ে এটাকে একটা ইলেকট্রোম্যাগনেট বানানো হয়, মানে এটার সাথে ইলেকট্রোম্যাগনেট থাকে। তো ওইখান থেকে কিছু রোটেশনাল ম্যাগনেটিক ফিল্ড পাবো আমরা, সেটা দিয়ে আসলে ওই স্ট্যাটর ওয়াইন্ডিং এ একটা ইএমএফ ইন্ডুসড হয়েছিল। তো এটা ছিল রোটরের খুব শর্ট একটা ব্যাপার, যে রোটর আসলে রোটেশনাল পার্ট, এটা হচ্ছে আমাদের মানে মেইন কথা। তো রোটরকে আমরা দুইটা ক্যাটাগরিতে ভাগ করতে পারি। একটা হচ্ছে স্যালিয়েন্ট পোল টাইপ রোটর, যেটা আমরা আজকে স্টাডি করব। আরেকটা রোটর হচ্ছে সিলিন্ড্রিক্যাল রোটর, বা এটাকে অনেক সময় নন স্যালিয়েন্ট পোল টাইপ রোটরও বলা হয়ে থাকে। তো এটা আমরা আরেকটা সেশনে দেখার চেষ্টা করবো। আজকে আমরা মোটামুটি স্যালিয়েন্ট পোল নিয়ে ডিসকাস করতেছি আজকের সেশনে। তো স্যালিয়েন্ট পোল টাইপ রোটর আসলে আমরা দেখতে কেমন, বা এটা কিরকম। তো অ্যাকচুয়ালি নর্মালি যে বিষয়টা হয়, আমি যদি একটু ফিগারটা দেখি, যে এটা একটা স্যালিয়েন্ট পোল টাইপ রোটর যুক্ত একটা সিনক্রোনাস জেনারেটর ক্রস সেকশন। তো এখানে স্ট্যাটর পার্টটাকেও দেখানো হয়েছে, এখানে রোটর পার্টটাও আছে। তো এখান থেকে আমি যেটা দেখতে পারতেছি, যে আমাদের রেড কালার যে পোর্শনটা একদম মাঝখানে, এইটা হচ্ছে আমাদের রোটর। এই পার্টটা হচ্ছে আমাদের রোটর। আর এই ব্ল্যাক কালার পোর্শনটা তো আমরা এটা প্রিভিয়াস লেকচারে দেখেছি। এটা স্ট্রাকচার দেখে বোঝা যাচ্ছে এটা একটু স্ট্যাটর। তিনটা পার্ট ছিল, আমরা যেটা দেখেছি অ্যাকচুয়ালি। তো রোটর আর স্টেরোটরের মাঝখানে যে ফাঁকা স্থানটা আছে, যে গ্যাপটা আছে, এটা হচ্ছে মূলত এখানে এয়ার বা বাতাস থাকতেছে। তো আমরা এটাকে এয়ার গ্যাপ হিসেবেই চিনি। এটা হচ্ছে এয়ার গ্যাপ, রোটর স্টেরোর মাঝখানে যে ভ্যাকিউম, ভ্যাকিউম না অ্যাকচুয়ালি এখানে বাতাস কিছুটা হলেও থাকে, সেটা আমরা এয়ার গ্যাপ বলতেছি। সো এয়ার গ্যাপ খুব সিগনিফিকেন্ট একটা রোল প্লে করে এখানে। এটা আমরা নেক্সট মানে সামনের আলোচনায় দেখবো অ্যাকচুয়ালি। সো রোটর হচ্ছে মাঝখানের পার্টটা। এখন এই যে রোটরটা আছে, এই রোটরটা যদি আমরা একটু ভালোভাবে অবজার্ভ করি, এটা কিন্তু পুরো সার্কুলার না। যেমন এখানে স্ট্যাটরের কোর পুরোটা সার্কুলার ছিল, এই রোটরটা কিন্তু পুরো সার্কুলার না। ওর যে সার্কুলার পোর্শনটা আছে, যেটাকে আমরা রোটর কোর হিসেবে চিন্তা করতে পারি, এই রোটর কোরের পুরোটা কিন্তু সার্কুলার না। ওর মধ্য থেকে কিছু জায়গায় কিছু পোল প্রজেক্টেড করা হয়েছে, মানে বের করে রাখা হয়েছে মাথাগুলো। সো এগুলোকে আমরা প্রজেক্টেড পোলস বলতেছি, বা স্যালিয়েন্ট পোল বলতেছি। যে আমাদের রোটরের যে আউটার পেরিফেরি আছে, এটা হচ্ছে আমাদের রোটরের আউটার পেরিফেরি। এই আউটার পেরিফেরি থেকে এরকম কিছু পোল বাহিরের দিকে বের করে রাখা হয়। এই প্রজেক্টেড পোলসগুলোকে আমরা স্যালিয়েন্ট পোল বলতেছি। আর এই ধরনের রোটরই আসলে স্যালিয়েন্ট পোল রোটর হিসেবে পরিচিত। এবং প্রত্যেকটা পার্ট যে বের করে রাখা হয়েছে, প্রত্যেকটা এক একটা ম্যাগনেটিক পোল হিসেবে কাজ করতেছে। এখানে ডিনোট করা হয়েছে এটা নর্থ পোল, সাউথ পোল, অল্টারনেটিং পজিশনে আবার নর্থ আসবে, নর্থের অল্টারনেটিং পজিশনে আবার নর্থ আসবে। এইভাবে যত পোল থাকবে, যতগুলো পোল, এখানে তো 4 পোলের জন্য দেখানো হয়েছে। এখানে এটা হচ্ছে 4 পোল মেশিন, এখানে 4টা পোল আছে, স্যালিয়েন্ট পোল টাইপ, এবং এটা 4 পোল যুক্ত একটা মেশিন। ঠিক আছে। সো আমরা যেটা বুঝতে পারলাম এখান থেকে, যে আসলে স্যালিয়েন্ট পোল রোটরটা দেখতে এই শেপের হয় অ্যাকচুয়ালি। ঠিক আছে। সো আমরা এখন স্যালিয়েন্ট পোল সম্পর্কে কিছু পয়েন্টস অ্যাকচুয়ালি নোট করতে চাই, যে আসলে স্যালিয়েন্ট পোল যে রোটরটা আছে, তো ও সম্পর্কে কিছু পয়েন্টস নিয়ে যদি ডিসকাস করি, তাহলে ফার্স্টে আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে, ওর প্রধান যে ক্যারেক্টারটা অ্যাকচুয়ালি, যে আসলে মানে ডিফার করতেছে অন্যান্য রোটর থেকে ওকে কিভাবে। ওর যে আউটার পেরিফেরি আছে, এখান থেকে কিছু প্রজেক্টেড পোল প্রোভাইড করা হচ্ছে ওকে। সো আমি এখানে বলতে পারি অ্যাকচুয়ালি যে প্রজেক্টেড পোলস আর প্রোভাইডেড, রাইট? প্রজেক্টেড পোলস আর প্রোভাইডেড ইন দ্য রোটর পেরিফেরি। প্রজেক্টেড পোলস আর প্রোভাইডেড ইন দ্য রোটর পেরিফেরি। ওকে। সো এইটা আমরা বুঝতে পারলাম। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে, নেক্সট আমরা যে বিষয়টা দেখতে চাই সেটা হচ্ছে, এই যে আমাদের স্যালিয়েন্ট পোল টাইপ রোটর আছে, এই স্যালিয়েন্ট পোল টাইপ রোটর আমরা যদি একটু ভালোভাবে দেখি, এই স্যালিয়েন্ট পোল টাইপ রোটর আর এখানে যে স্ট্যাটর আছে, এদের মাঝখানে যে এয়ার গ্যাপটা, এইটা কিন্তু সব জায়গায় সমান না। এখানে অনেক বেশি এয়ার গ্যাপ আছে, আবার এই জায়গায় সবচেয়ে মিনিমাম এয়ার গ্যাপ আছে। এখানে অনেক বেশি ম্যাক্সিমাম এয়ার গ্যাপ, এখানে আরেকটু কম। তো আস্তে আস্তে কমে আবার বাড়ে। তার মানে এয়ার গ্যাপের যে লেন্থটা, এটা কিন্তু অ্যাকচুয়ালি কি ভ্যারিয়েবল টাইপের। এখানে যে এয়ার গ্যাপের লেন্থটা, এটা কিন্তু ভ্যারিয়েবল টাইপের। অ্যান্ড ওর আউটার পেরিফেরি থেকে যে পোলগুলোকে এভাবে বের করে রাখা হইলো, ও যখন রোটেট করে, লাইক ও একটা দিকে রোটেট করতেছে, তখন এই বাতাস কিন্তু ঠিক তার অপোজিটে একটা রেজিস্টিভ টর্ক অ্যাপ্লাই করবে ওর উপরে, যেটাকে আমরা এয়ার রেজিস্ট্যান্স বলতে পারি। অ্যান্ড ডিউ টু দ্যাট এয়ার রেজিস্ট্যান্স আমরা ওয়াইন্ডেজ লসটা পাই। সো এইখানে এই স্যালিয়েন্ট পোল টাইপ রোটরের জন্য এটা যদি পুরো সার্কুলার শেপের হয়ে যেত, তাহলে কিন্তু এই পোলগুলো না থাকতো বাইরের দিকে বের করা অবস্থায়, তাহলে কিন্তু
এই এয়ার রেজিস্ট্যান্সটা বা বাতাসের বাধাটা খুব একটা বেশি ফিল হইতো না রোটরের জন্য, খুব একটা বেশি হইতো না। বাট এখন কেন বেশি হচ্ছে, এই যে এগুলো বের হয়ে আছে, তো এখানে বাধাটা এদের গায়ে আরো বেশি লাগতেছে। সো আমরা স্বাভাবিকভাবে যেটা দেখতেছি যে এই স্যালিয়েন্ট পোল টাইপ রোটর কম্পারেটিভলি ওর জন্য এয়ার রেজিস্ট্যান্সটা একটু বেশি হয়, এই যে এয়ার গ্যাপের যে এয়ার রেজিস্ট্যান্স এটা একটু বেশি ফিল হয়। তাই অন্য রোটরের তুলনায় এই স্যালিয়েন্ট পোল টাইপ রোটরটা কম্পারেটিভলি একটু লোয়ার স্পিডে রোটেট করে। স্যালিয়েন্ট পোল রোটরটা একটু লোয়ার স্পিডে রোটেট করতেছে। তাহলে এই এই পয়েন্টটাকে আমরা বলতে পারি। অ্যান্ড ওরা যেহেতু এয়ার রেজিস্ট্যান্স বেশি ফেস করতেছে, তাই ওরা না খুব হাই স্পিডে যে প্রাইম মুভার গুলো রোটেট করাবে রোটরটাকে, ওই ধরনের প্রাইম মুভারের জন্য স্যালিয়েন্ট পোল রোটরটা কিন্তু আসলে সুইটেবল না। এবং ওরা খুব হাই স্পিডের জন্য যে হাই মেকানিক্যাল স্ট্রেসটা আসতেছে, এই মেকানিক্যাল স্ট্রেসটা এই ধরনের রোটর ক্যারি করতে পারবে না, কারণ ওদের স্ট্রাকচারটা এরকম হয়ে গেছে। সো আমি এই টোটাল ডিসকাশনের একটা জিস্ট যেটা বলতে পারি যে they are run at lower speed. ওকে, সো খুব লোয়ার স্পিডে যে সকল পাওয়ার প্লান্ট আছে, লাইক হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্লান্ট, ডিজেল পাওয়ার প্লান্ট, এই জায়গাগুলোতে প্রাইম মুভারগুলো খুব হাই স্পিডে রোটেট করে না, অলমোস্ট 100 to 200 RPM স্পিড নিয়ে রোটেট করতে পারে। তো এই রেঞ্জের যে স্পিড যদি হয়, সেখানে আসলে স্যালিয়েন্ট পোল টাইপ রোটর গুলাই হচ্ছে সুইটেবল রোটর। সেখানে জেনারেশনের জন্য সিনক্রোনাস জেনারেটর ইউজ করলে এই ধরনের রোটর যুক্ত সিনক্রোনাস জেনারেটরই আসলে পারফেক্ট। ওকে, সো নেক্সট যে পয়েন্টটা নিয়ে আমি ডিসকাস করতে পারি সেটা হচ্ছে আমাকে তো স্পিডটাকে লো রাখতে হয়, রাইট? সো আমরা দেখেছিলাম যে আসলে সিনক্রোনাস জেনারেটর একটা ইকুয়েশন মেনে চলে, এবং যে কোনো সিনক্রোনাস মেশিনে ইকুয়েশনটা মেনে চলে। সেটা ইন্ট্রোডাকশন আমরা দেখেছিলাম, সেটা ছিল NS ইজ ইকুয়ালস টু 120 ইন্টু ইলেকট্রিক্যাল ফ্রিকোয়েন্সি, F ইলেকট্রিক্যাল ডিভাইডেড বাই পোল, নাম্বার অফ পোল। অ্যান্ড অ্যাট এ টাইম আমরা বলেছিলাম ফর এ সিনক্রোনাস মেশিন, আমি অন্য মেশিন বাদ দিলাম, ফর এ সিনক্রোনাস জেনারেটর আমাদের রোটরের যে মেকানিক্যাল স্পিডটা ছিল এটা কিন্তু এই সিনক্রোনাস স্পিডের ইকুয়াল হয়। সো আমরা ডিরেক্ট এইটা ইজ ইকুয়ালস টু ফর এ সিনক্রোনাস জেনারেটর মেকানিক্যাল স্পিড ইজ ইকুয়ালস টু এটা ডিরেক্ট লিখতে পারি। এটা আমরা ইন্ট্রোডাকশনে দেখেছিলাম। তো এখন কথাটা হচ্ছে আমাকে তো রান করাইতে হবে লোয়ার স্পিডে। তাহলে লোয়ার স্পিডে যদি রান করাতে হয়, তাহলে এই স্পিডটাকে লো করতে হবে, মানে লো লেভেলে রাখতে হবে, এটাকে ঠিক মানে একটা লোয়ার লেভেলে রাখতে হবে। তো আর এই ইলেকট্রিক্যাল ফ্রিকোয়েন্সি এটা তো একটা রেটেড ভ্যালু, একটা ডেফিনিট পাওয়ার প্লান্ট বা পাওয়ার সিস্টেমের জন্য এটা তো রেটেড থাকে, তো এটা একটা ডেফিনিট ভ্যালু। তো আমি যদি লোয়ার স্পিড কনফার্ম করতে চাই, তাহলে কিন্তু আমার পোল নাম্বারটাকে তার মানে কি করানো লাগতেছে, বাড়ানো লাগতেছে। সো দ্যাটস ওয়াই সিনক্রোনাস জেনারেটর যাদের ক্ষেত্রে এই স্যালিয়েন্ট পোল টাইপ রোটর ইউজ করা হয়, এদের পোল নাম্বার মিনিমাম 4 বা তার চেয়ে বেশি হয়, মানে কম্পারেটিভলি অনেক বেশি পোল থাকতে হয়। কারণ পোল বেশি হলে, এটা হায়ার হলেই আমরা দেখতেছি যে আসলে আমাদের একটা ডিজায়ার্ড স্পিড, লোয়ার স্পিডটা আমরা আমাদের একটা ডিজায়ার্ড স্পিড এটাতে আমরা রিচ করতে পারি। সো আমি এটা বলতে পারি কি যে আসলে মোর পোলস আর প্রোভাইডেড টু গেইন desired speed, রাইট? আচ্ছা, ওকে ফাইন, ভালো কথা। সো এখন যেটা হইলো, এই যে আমি পোলের নাম্বার বাড়াই দিলাম, পোলের নাম্বারটা যে আমি বাড়াই দিছি, এতে করে আরো একটা বিষয় হয়ে গেল, সেটা হচ্ছে এখান থেকে আমরা একটু বোঝার চেষ্টা করি। এই যে আমাদের রোটরটা এখানে দেখানো হইলো, এটার কিন্তু একটা ডেফিনিট ডায়ামিটার আছে, একদম মানে সেন্টার থেকে একদম লাস্ট পেরিফেরি পর্যন্ত একটা ডায়ামিটার আছে, রাইট? সো এই যে ডায়ামিটার, এই ডায়ামিটারে আমার কাছে মনে হয় যে আসলে এইরকম আর কয়েকটা পোল আসলে দেয়া যাইতো না। ডায়ামিটার যদি আরেকটু বড় করা হয়, তখন হয়তো আরো কিছু পোল অ্যাড করা যাইতো। সো আমি পোল নাম্বার যত বাড়াচ্ছি, আমার রোটরের ডায়ামিটার তত বাড়ানো লাগবে, তত বেশি পোল এটা কিন্তু সেট করা যাবে। সো এই যে আমি বললাম যে আমাদের লোয়ার একটা ডিজায়ার্ড লোয়ার স্পিড কনফার্ম করার জন্য আমাকে কি করা লাগতেছে, আমাকে পোল নাম্বার বেশি রাখা লাগতেছে। অন্য রোটরের তুলনায় এই ধরনের রোটরগুলোতে পোল নাম্বারকে হাই করা লাগতেছে, বেশি রাখা লাগতেছে। তাহলে এই বেশি পোল নাম্বারকে স্পেস দেওয়ার জন্য আমাদের রোটরের যে ডায়ামিটার আছে এইটাকে অনেক বাড়িয়ে রাখতে হয় কম্পারেটিভলি। সো এই মোর পোলস, এই এতগুলো পোলকে ক্যারি করার জন্য ডায়ামিটার বেশি রাখতে হবে, কারণ ওদেরকে স্পেস দিতে হবে, অ্যান্ড ইকুয়াল স্পেস দিতে হবে প্রত্যেকটাকে। সো এদের অ্যাকচুয়ালি কম্পারেটিভলি
ডায়ামিটার ইজ মোর। ওকে, আর ডায়ামিটারটা যেহেতু অনেক বেশি রাখা হয়, অ্যাট এ টাইম আরো একটা জিনিসকে কনফার্ম করা হচ্ছে, সেটা হচ্ছে ওর যে লেন্থ আছে, লেন্থটাকে লোয়ার করা হয়। মানে এটাকে কম রাখা হয়। সো ডায়ামিটারও বড়, লেন্থও অনেক বেশি, বিষয়টা আসলে আহ, এরকম করা হয় না। সো ডায়ামিটার বড় রাখা হচ্ছে এবং এদের লেন্থটা কম্পারেটিভলি অনেক ছোট থাকতেছে। ফর এক্সাম্পল, যদি 200 RPM এ ওকে রান করতে হয়, রোটরটাকে রোটেট করতে হয়, তাহলে হচ্ছে ইন জেনারেল তার জন্য হচ্ছে ডায়ামিটারটা 14 মিটার, যেখানে লেন্থ মাত্র 1 মিটার। সো লেন্থটা খুব ছোট। কারণ এমনিতেই লেন্থ যদি আমি বড় দিই, এটাকে রোটেট করাতে কিন্তু মানে একে তো মানে হচ্ছে এটাকে রোটেশনের সময় ডায়ামিটারও বড়, লেন্থও অনেক বেশি। সো এয়ার রেজিস্ট্যান্সটা অনেক বেশি হয়ে যায়। সো লেন্থটাকে ছোট করে রাখা হয়, ডায়ামিটারটাকে বড় করা হয়। সো এটা হচ্ছে আসলে স্যালিয়েন্ট পোল রোটরের জন্য এই বিষয়টা করা হচ্ছে। কেন করা হচ্ছে ডায়ামিটারকে বড়? কারণ আমাকে বেশি পোল দিতে হবে। আর বেশি পোল কেন রাখতে হচ্ছে? কারণ পোল বেশি হলে আসলে আমি একটা ডিজায়ার্ড লোয়ার সিনক্রোনাস স্পিড বা মেকানিক্যাল স্পিড আমি অ্যাচিভ করতে পারবো। আর কেন ওদের লোয়ার স্পিডই হয়? কারণ সেটা আমি বলেছি, ওদের যে পোলগুলোকে বের করে রাখা হচ্ছে, এই কারণে আসলে কি হচ্ছে, এয়ার রেজিস্ট্যান্সটা বেশি থাকে। সো কম্পারেটিভলি লোয়ার স্পিডেই ওদেরকে রান করানো লাগবে। সো আমরা যদি এর পরের বিষয়টা ডিসকাস করি, যে এরপর আসলে কি হচ্ছে, পরের পয়েন্টসগুলো যদি দেখি স্টেপ বাই স্টেপ। সো নেক্সট পয়েন্ট, স্যালিয়েন্ট পোল রোটরের জন্য আমরা দেখলাম যে আসলে এয়ার গ্যাপের লেন্থটা কিন্তু আসলে ভ্যারিয়েবল, এক এক জায়গায় এক এক রকম লেন্থের এয়ার গ্যাপ আছে, আমরা এর আগে দেখলাম। সো এয়ার গ্যাপ যেহেতু ভ্যারিয়েবল, এক এক জায়গায় এক এক লেন্থের এয়ার গ্যাপ, তাই এইখান থেকে যে ম্যাগনেটিক ফ্লাক্স পাস করে, এই এয়ার গ্যাপ পাস করে বা এয়ারের মধ্য দিয়েই তো ডিস্ট্রিবিউটেড হয়ে স্ট্যাটর ওয়াইন্ডিং এ পাস করবে, রাইট? সো তখন কি দেখা যাবে যে ফ্লাক্স লাইনগুলো এখানে যে এয়ার গ্যাপটা ফেস করতেছে, এখানে কিন্তু সে একই এয়ার গ্যাপ ফেস করতেছে না। অ্যান্ড এয়ার গ্যাপ যেহেতু এখানে একরকম, এখানে একরকম, তাহলে আমরা তো জানি যে রিলাকটেন্স বলে একটা কথা আছে, একটা প্যারামিটার আছে, যেটা কিনা ম্যাগনেটিক সার্কিট বা ম্যাগনেটিক ফ্লাক্স লাইনের মধ্যে এটা যখন ডিস্ট্রিবিউটেড হতে চায়, তখন এটাকে রেজিস্ট করা বা বাধা দেওয়ার একটা যে এই বাধাটাকে আমরা যে কোয়ান্টিটি দিয়ে মেজার করি, এটা ছিল রিলাকটেন্স। তো রিলাকটেন্সটা যেহেতু আসলে এয়ার গ্যাপ লেন্থের উপর ডিপেন্ড করে, তাহলে হচ্ছে এয়ার গ্যাপ লেন্থটাই যেহেতু এখানে ভ্যারিয়েবল, এক এক জায়গায় এক এক রকম, সেই কনসেপ্ট থেকে আমি বলতে পারি যে আসলে এই ধরনের স্যালিয়েন্ট পোল টাইপ রোটরের যখন আমরা ইউজ করতেছি, তখন এই ভ্যারিয়েবল এয়ার গ্যাপ লেন্থের জন্য আমরা একটা ভ্যারিয়েবল রিলাকটেন্স দেখতে পারি, একটা ভ্যারিয়েবল রিলাকটেন্স দেখা যায়। ঠিক আছে? সো আসলে রিলাকটেন্সটা কেন ভ্যারিয়েবল হয়ে যাচ্ছে? অ্যাকচুয়ালি যেটা হয়, ফর টাইমিং আমি রিলাকটেন্সকে সাপোজ মিউ দিয়ে এক্সপ্রেস করলাম ফর টাইমিং। ইটস নট ম্যান্ডেটরি যে আমি মিউ দিয়েই আমাকে এক্সপ্রেস করতে হবে, বিষয়টা এরকম না, আমি করলাম আর কি ফর টাইমিং। সো আসলে আর এয়ার গ্যাপের লেন্থ, এটার সাথে এটা কেন আসলে ভ্যারিয়েবল হয়ে গেল? অ্যাকচুয়ালি যেটা হয়, যেহেতু ফ্লাক্সগুলোকে এয়ারের মধ্য দিয়ে পাস হয়ে ডিস্ট্রিবিউটেড হয়ে দেন স্ট্যাটর ওয়াইন্ডিং এ যেতে হয়, তাহলে ওই এয়ারের মধ্য দিয়ে যাওয়ার সময় ফ্লাক্স অবশ্যই একটা কি, একটা বাধা ফিল করতে পারে, সেটা কি হচ্ছে রিলাকটেন্স অ্যাকচুয়ালি। তো এই রিলাকটেন্সটা ইজ প্রপোর্শনাল টু এয়ার গ্যাপ লেন্থ। তাহলে রিলাকটেন্স এয়ার গ্যাপ লেন্থের সাথে ডিরেক্টলি প্রপোর্শনাল। সো এয়ার গ্যাপ লেন্থ যদি বেশি হয়, রিলাকটেন্স বেশি হবে। রিলাকটেন্স বেশি হলে ফিল্ড লাইনগুলো ওই দিক দিয়ে কম পাস করতে পারবে, তাহলে ওই দিক দিয়ে ফ্লাক্সটাও কম হবে। আমাদের ফ্লাক্সের সাথে রিলাকটেন্সের একটা ডিরেক্ট রিলেশন আছে। এটা হচ্ছে এফটা অ্যাকচুয়ালি এমএমএফ, মানে ম্যাগনেটোমোটিভ ফোর্স। ঠিক আছে? এটা যদি একটা ডেফিনিট এমএমএফ হয়, তো এটাকে আমরা সাপোজ ডেফিনিট চিন্তা করি, তাহলে রিলাকটেন্স যত বেশি হবে, ইনডিউসড ফ্লাক্স কিন্তু তত কম হবে ওই ম্যাগনেটিক ফিল্ডের জন্য। সো এটা ম্যাগনেটোমোটিভ ফোর্স এমএমএফ। হ্যাঁ, তো এখন কথাটা হচ্ছে যে এটা ডিরেক্ট রিলেশনই আছে। তো আমি যেটা এখান থেকে দেখতে পারতেছি, সেটা হচ্ছে আমাদের এখানে এয়ার গ্যাপ লেন্থ যত বেশি হয়, আমাদের রিলাকটেন্স তত বেশি হচ্ছে। আর রিলাকটেন্স যত বেশি হয়, ইনডিউসড ফ্লাক্স তত কম হচ্ছে। সো
একটা স্যালিয়েন্ট পোল রোটরের জন্য এয়ার গ্যাপ লেন্থ ভ্যারিয়েবল হয়ে যাচ্ছে, অ্যাট এ টাইম এই রিলাক্টেন্স ভ্যারিয়েবল হয়ে যাচ্ছে। আর রিলাক্টেন্স ভ্যারিয়েবল হয়ে যাওয়ার কারণে স্ট্যাটার ওয়াইন্ডিং এ যে ফ্লাক্স ইনডিউসড হলো এটা কিন্তু এক এক পজিশনের জন্য এক এক রকম হয়ে যাচ্ছে। যদি সব দিক দিয়ে এয়ার গ্যাপ সেম থাকতো লেন্থটা, তো সব দিকে রিলাক্টেন্স সেম হইতো। আর রিলাক্টেন্স সেম হলে যে কোনো পজিশনে স্ট্যাটার ওয়াইন্ডিং এ একটা ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড ফ্লাক্স সেখানে ইনডিউসড হইতো, ডিস্ট্রিবিউটেড হইতো। বাট এখানে কিন্তু এক এক জায়গায় এক এক রকম হচ্ছে। হোয়াই? বিকজ এদিক দিয়ে যে এয়ার গ্যাপ লেন্থ এখানে রিলাক্টেন্স অনেক বেশি। সো এই পজিশনে স্ট্যাটার ওয়াইন্ডিং এ যে ফ্লাক্স ইনডিউসড হবে এটা অনেক মিনিমাম হবে, এটা সবচেয়ে মিনিমাম হবে, কারণ এদিকে ম্যাক্সিমাম এয়ার গ্যাপ লেন্থ। সো এইটা আসলে একটা স্যালিয়েন্ট পোল রোটরের ক্ষেত্রে দেখা যায় যে আসলে আমাদের এই যে এয়ার গ্যাপ লেন্থটা যেহেতু ভ্যারি করতেছে, তাহলে হচ্ছে এটার সাথে সাথে রিলাক্টেন্সটাও ভ্যারি করতেছে। দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট কেস অ্যাবাউট স্যালিয়েন্ট পোল রোটর। এবং আমরা যখন ফিউচার সেশনসগুলোতে স্যালিয়েন্ট পোল রোটর টাইপ সিনক্রোনাস জেনারেটরের জন্য আলাদা করে থিওরি পড়বো, ওর সার্কিট পড়বো, ফেজর ডায়াগ্রাম পড়বো, তখন আমরা দেখবো যে আসলে এই কনসেপ্টের উপর বেস করেই আসলে পুরো বিষয়টা চলে আসে। ওকে, সো ফর টাইমিং আমরা স্যালিয়েন্ট পোল রোটর সম্পর্কে এই কয়েকটা পয়েন্টস জানলাম। এখন কথা হচ্ছে এই যে পোলগুলো এখানে রাখা হইলো, এই পোলগুলা সম্পর্কে যদি একটু জুম করে দেখতে চাই যে আসলে কি হয়েছে, এই পোলগুলো একটু জুম করে দেখতে চাই। পোলগুলোকে কিন্তু আসলে এখানে দেখানো হচ্ছে যে আসলে এখান থেকেই বের হয়েছে ডিরেক্ট। আসলে এগুলোকে এই পেরিফেরিতে বসানো হয়, এখানে কিছু প্যাটার্ন ক্রিয়েট করা থাকে, প্যাটার্নের মধ্যে বসানো হয়, ঠিক আছে, মানে আটকানো হয়, এখানে কিছু একটা প্যাটার্ন টাইপের থাকে, আটকানো হয়। তো অ্যাকচুয়ালি যেটা হয়, তো আমি একটু পোলগুলো কিছু জুম করে দেখা ট্রাই করি যে আসলে এখানে কি হয়েছে। ওকে, সো এই হচ্ছে একটা জুমড পোল। যাই হোক, আমি এটা ড্র করেছি। তো পোলগুলা একটু বড় করে দেখলে আসলে এইরকম, ঠিক আছে। তো ওর এটা হচ্ছে মেইন বডি, যেটাকে আমরা পোল কোর বলতেছি। আর উপরে যেই একটা অংশ এরকম মানে বাইরের দিকে বের হয়ে আসে, বা এই পার্টটাকে আমরা বলতেছি শু, পোল শু। তাহলে পোলের দুইটা পার্ট আছে, এটাই তো আমাদের স্যালিয়েন্ট পোলটা। পোলের একটা হচ্ছে পোলের কোর, আর একটা হচ্ছে পোল শু। সো পোল করে এরকম কিছু স্লট তৈরি করা হবে। তো এই যে স্লটগুলো আছে, এই স্লটগুলোর মধ্য দিয়ে ওই যে আমরা বলতেছিলাম রোটরের কিছু ওয়াইন্ডিং আছে, এটা হচ্ছে সেই রোটর ওয়াইন্ডিং এর স্লট। তো প্রত্যেকটা এখানে দেখি আমরা প্রত্যেকটা পোলে এরকম স্লটস তৈরি করে, এই যে রোটর স্লট, এটার মধ্য দিয়ে আসলে এটার চারদিকে আমাদের ফিল্ড ওয়াইন্ডিংস বা রোটর ওয়াইন্ডিংস এর যে ওয়্যারগুলো এগুলা পেঁচানো থাকবে, কানেক্ট করা থাকবে, এই স্লটগুলোর মধ্যে আটকানো থাকবে, ঠিক আছে। সো এই পোল কোর যে স্লটগুলোকে ক্যারি করতেছে, এটাকে আমরা বলতেছি ফিল্ড বা এক্সাইটেশন ওয়াইন্ডিং স্লট অথবা রোটর ওয়াইন্ডিং স্লট, এক কথায় রোটর ওয়াইন্ডিং স্লট। আচ্ছা, আর স্যালিয়েন্ট পোল রোটরের জন্য ওর পোলগুলোর মধ্যে আসলে ওই ওয়াইন্ডিংসটাকে রাখা, প্লেস করা হয়। আচ্ছা, সো এখান থেকে আমরা ফিল্ড সার্কিট বা রোটর ওয়াইন্ডিং এর যে সার্কিট ওয়্যারস গুলো, সেটা এই স্লটস গুলোর মধ্যে দিয়ে লাগানো থাকবে। আচ্ছা, সো এই ফিল্ড বা এক্সাইটেশন ওয়াইন্ডিং, এক্সাইটেশন কথাটা কি আসলে এই ফিল্ড বা এক্সাইটেশন ওয়াইন্ডিং এ নিয়ে আমরা ডিটেলসে আমরা হচ্ছে নেক্সট সেশনগুলোতে দেখবো। এক্সাইটেশন সিস্টেম নিয়ে আমাদের একটা সেভারাল সেশন আসবে। সো এখন দেখি পোলশুতে আসলে কি হচ্ছে। পোলশু হচ্ছে উপরের পার্টটা। তো আসলে পোলশুতে আবার উপরের দিকে কিছু স্লট তৈরি করা হয়েছে, এটা স্যালিয়েন্ট পোলের জন্য করা হয়ে থাকে। এই স্লটটাকে আমরা বলতেছি ড্যাম্পার ওয়াইন্ডিং স্লট। সো ড্যাম্পার ওয়াইন্ডিং স্লটটা আসলে কেন? ওকে, আই এম কামিং টু দ্যাট পয়েন্ট। তার আগে একটু বলি পোল করে ফাংশনটা অ্যাকচুয়ালি কি। যেহেতু ওর মধ্য দিয়ে এক্সাইটেশন বা রোটরের মেইন ওয়াইন্ডিংটাই কানেক্ট করা হচ্ছে, তো এখান থেকে আসলে ম্যাগনেটিক ফিল্ড বা ডিসি সাপ্লাইয়ের মাধ্যমে আমি যে ম্যাগনেটিক ফিল্ড তৈরি করতেছি, এখান থেকে কিন্তু আসলে ফ্লাক্স লাইনটা জেনারেট হচ্ছে, রাইট। সো ওর অ্যাকচুয়ালি কাজ হচ্ছে এই ফ্লাক্স লাইনটাকে সে খুব ইজি একটা পাথওয়ে দিবে, একটা কনভিনিয়েন্ট পাথওয়ে ক্রিয়েট করে দিবে যেন এটা ডিস্ট্রিবিউট হতে পারে ইজিলি, ঠিক আছে। আর এগুলো কিন্তু ওই আমরা যেরকম স্ট্যাটোরে পড়েছিলাম যে কিছু শিটস বানানো হয় বা স্ট্যাম্পিং বানানো হয় সিলিকন স্টিল দিয়ে। তো এগুলোকে আমাদের যে পোল কোরগুলো আছে এগুলো সিলিকন স্টিল দিয়ে বানানো হয়ে থাকে ইন জেনারেল। তো এই সিলিকন স্টিল দিয়ে বানালে ওদেরকেও কিন্তু একই কারণে ইডি কারেন্ট লস যেন কম হয়, ইডি কারেন্ট যেন না থাকে, আমরা বলেছিলাম ইডি কারেন্ট লস হয়ে থাকে। এই জন্য হচ্ছে কি, এই ইডি কারেন্ট রিডিউস করার জন্য এগুলোকেও কিন্তু এই একই শেপের কিছু ছোট ছোট কি করা হবে, কম থিকনেসের অনেকগুলো শিটস বানানো হবে ঠিক এই শেপের ওই ম্যাটেরিয়ালস দিয়ে। দেন এগুলাকে আইসোলেটেড করে ইনসুলেশনে নিয়ে তারপর একসাথে করে আমরা প্রত্যেকটা পোলকে পাই, যেন এদের মধ্যে ইডি কারেন্ট লসটা না থাকে, ঠিক আছে। কারণ এটার মধ্য দিয়েও তো ওয়াইন্ডিংস থাকবে, ম্যাগনেটিক ফিল্ড লাইন পাস করবে, তো ওর মধ্যে ইডি কারেন্ট প্রডিউস হওয়ার পসিবিলিটি অনেক বেশি। সো আমরা সেই জন্য এগুলোকেও ওই ওর শিটস বা স্ট্যাম্পিংস গুলোকেও আমরা ল্যামিনেশনে রাখি। সো এখন কথা হচ্ছে ইটস ফাইন, পোলশু যেটা পোল করতে হলে আমাদের ম্যাগনেটিক ফিল্ড লাইনগুলোকে একটা ইজি পাথওয়ে প্রোভাইড করতেছে যেন সেটা খুব সুন্দরভাবে পাস হতে পারে। আর আমাদের যে পোর্শু আছে এটা অ্যাকচুয়ালি করবে কি, পুরো এই যে আমাদের যে পুরো পেরিফেরিটা আছে, এই পুরো স্ট্যাটোর পেরিফেরি, এই পেরিফেরিতে
এই ফ্লাক্স লাইনগুলোকে খুব সুন্দরভাবে এবং প্রপারলি ডিস্ট্রিবিউশনের যে কাজটা, এবং যেন একটা সাইনোসয়েডাল ফ্লাক্স ডিস্ট্রিবিউশন আসে, যে ফ্লাক্সটা ডিস্ট্রিবিউটেড হচ্ছে এটা যেন অলমোস্ট নিয়ার টু সাইনোসয়েডাল হয়, এইটার কাজটা করবে পোল শো। ডিস্ট্রিবিউশনটা এমনভাবে যেন হয়। আচ্ছা, তো পোল কোরের আরেকটা কাজ, এটা অবশ্যই ফিল্ড ওয়াইন্ডিং বা রোটর ওয়াইন্ডিংটাকে ক্যারি করতেছে। আর পোল শো এর কাজ হচ্ছে ও ড্যাম্পার ওয়াইন্ডিং এ ক্যারি করতেছে। আচ্ছা, এখন ড্যাম্পার ওয়াইন্ডিং এর আসলে নেসেসিটিটা কি এটা একটু বলি। ড্যাম্পার ওয়াইন্ডিং এর অবশ্যই নেসেসিটি আছে ফর স্যালিয়েন্ট পোল টেপ রোটর। কেন? তার কারণ হচ্ছে আহ, আমরা কিন্তু এসি মেশিনগুলোতে ট্রানজিয়েন্ট কন্ডিশন বলে একটা বিষয় জানি। ট্রানজিয়েন্ট কন্ডিশনে কিন্তু আসলে হঠাৎ করে আমাদের একটা আনব্যালেন্সড কন্ডিশনে চলে যায়, অ্যাম্পলিটিউড খুব ফার্দার মানে হচ্ছে কি অসিলেশনটা স্মুথ হয় না। যদি একটা সাইনোসয়েডাল অ্যাম্পলিটিউডের জন্য বা সাইনোসয়েডাল ইসের জন্য বলি, ভোল্টেজ এর জন্য বলি, এটা কিন্তু মানে ট্রানজিয়েন্ট কন্ডিশনে সাইনোসয়েডাল হয় না। সো এখানে একটা আনব্যালেন্স বা আনস্টেবিলিটি তৈরি হয়, সো খুব শর্ট টাইমের জন্য। সো ট্রানজিয়েন্ট কন্ডিশনে কিন্তু হঠাৎ করে মেশিনের মধ্যে একটা আনস্টেবিলিটি তৈরি হয় বা একটা আনব্যালেন্সড লোড ক্যারি করার জন্য বা এটার সাথে কোপ আপ করার জন্য কিন্তু মেশিনকে ওইরকম ভাবে ওর সিস্টেম বা মেকানিজমকে রাখতে হয়। সো ট্রানজিয়েন্ট কন্ডিশনে আর একই সাথে আবার এই স্যালিয়েন্ট পোল রোটরের কিন্তু এয়ার রেজিস্ট্যান্সটা অনেক বেশি। তো ট্রানজিয়েন্ট কন্ডিশনে হঠাৎ করে যেটা হয়, মেশিনের এই রোটরটা মানে এনাফ মানে অনেক বেশি ভাইব্রেশন বা অসিলেশনের মধ্যে চলে আসে। কারণ হঠাৎ করে ট্রানজিয়েন্ট পিরিয়ডটাতে একটা আনব্যালেন্সড কন্ডিশন তৈরি হচ্ছে। সো ওই আনব্যালেন্সড কন্ডিশনের কারণে একে তো এয়ার রেজিস্ট্যান্স তো বেশি, তার সাথে সাথে এই রোটরের মধ্যে একটা আনএক্সপেক্টেড ভাইব্রেশন বা অসিলেশন চলে আসে। সো যেটার কারণে আমাদের ফ্লাক্স ডিস্ট্রিবিউশনটা স্মুথ হচ্ছে না বা প্রপার সাইনোসয়েডাল হচ্ছে না। সো ফর রিডিউসিং দ্যাট অসিলেশন, এটাকে ড্যাম্প করা লাগবে, ড্যাম্পিং করা লাগবে। সেই জন্য আসলে ড্যাম্পার ওয়াইন্ডিংটাকে ইউজ করা হয়ে থাকে। সো এই ড্যাম্পার ওয়াইন্ডিং এর কাজটাই হচ্ছে আসলে এই যে এগুলাকে রাখা হবে হচ্ছে পোল শু এর একদম আউটার পেরিফেরিতে, ছোট ছোট স্লট করে। এগুলোর মধ্যে কপারের রড, মানে ওয়্যার না, আসলে কপারের যে ছোট ছোট বার বা রড ছোট ছোট, এগুলোকে সেট করে এদের নিজেদের মধ্যে কানেকশনে নিয়ে আসা হয়। এই ড্যাম্পার ওয়াইন্ডিং গুলোর কাজই হচ্ছে আসলে যেন এই ট্রানজিয়েন্ট কন্ডিশনে বা কোনো আনব্যালেন্সড লোড কানেকশনের জন্য যদি এইটা আমাদের রোটরের মধ্যে কোনো আনএক্সপেক্টেড অসিলেশন বা ভাইব্রেশন তৈরি হয়ে যায়, সো সেটাকে স্মুথ করার জন্য, ব্যালেন্স করার জন্য আসলে এই ড্যাম্পার ওয়াইন্ডিং ড্যাম্পিং এর কাজটা করে থাকে। সো এটা ছিল ড্যাম্পার ওয়াইন্ডিং। অবশ্যই স্যালিয়েন্ট পোলের জন্য ড্যাম্পার ওয়াইন্ডিংটা একটা খুব নেসেসিটি একটা ব্যাপার, এটা দিতে হয়। ঠিক আছে, সো দ্যাটস ফর টুডেস সেশন। আমরা স্যালিয়েন্ট পোল রোটর সম্পর্কে মোটামুটি এই জানলাম। সো আমরা নেক্সট সেশনে দেখা করতেছি।